নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব সাবিত্রী রায়ের লেখা অন্তঃসলীলা। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। বহুদিন পরে দেবব্রত আজ আবার ধীরে ধীরে পা চালায় কফি হাউসের দিকে। ঝাড়া পোচা ঝকঝকে পরিচিত সিঁড়িটার মাথায় পা দিতে না দিতেই ভিতর হতে প্রশ্ন চোখে আহ্বান আসে। এই যে দেবব্রত, খবর কি? আজকাল যে তোমার দেখাই পাওয়া যায় না। একটা চেয়ার মৃদু ঠেলে দেয় পুরনো লেখক বন্ধু শিবনারায়ণ ব্যানার্জি। তারপর তোমাদের কাগজের কদ্দূর? নতুন কোনো বই বের হচ্ছে নাকি রাধারানী থেকে? শিবনারায়ণ জিজ্ঞাসু চোখে তাকায়। একটা নতুন কন্ট্রাক্ট হয়েছে শীঘ্রই, শকুন্তলা দেবীর উপন্যাস। মুখের কথা কেড়ে নিয়ে ঠাট্টার সুরে বলে শিবনারায়ণ। মেয়েদের লেখা, আবার উপন্যাস? নির্ঘাত লস দিতে হবে রাধারানীর পাবলিশারকে। তাছাড়া আনকোরাও নিশ্চয়ই, নাম তো শুনিনি কখনো। ওর তো আরও খান 2 বই বেরিয়েছে ছোট গল্পের। ও আবার গল্প নাকি? টেকনিকের কোনো বৈশিষ্ট্য আছে তাতে? দেবব্রত দৃঢ়কণ্ঠে জবাব দেয়, একমাত্র টেকনিকটুকুই তো গল্পের প্রাণ নয়, আত্মাও নয়। এবার তর্ক শুরু হয়। শকুন্তলা সেন কোন অতলে ডুবে যায় তর্কের জোর ঘূর্ণি পাকে। একেবারে উপকথা রূপকথার যুগ হতে 48 মাসের পুজোর সংখ্যায় এসে ভেড়ে তর্কের পালতোলা তরি। আরও জনা 2 বন্ধু এসে বসেছে ছোট টেবিলটি ঘিরে। বেয়ারা নতুন করে কফি দিয়ে গিয়েছে দ্বিতীয়বার। ধোঁয়া উঠছে, কফির বাষ্পীয় উগ্রগন্ধ ধোঁয়ার সাথে মিশেছে সিগারেটের কড়া গন্ধ, বাষ্পহীন ধোঁয়ার কুণ্ডলী। কাঁচের বড় বড় জানালা দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশের বেশ খানিকটা বড় অংশ। হাওয়াটাও ভেজা ভেজা, বলা চলে প্রায় কন্টিনেন্টাল পরিবেশ। তর্ক তীব্র হয়ে উঠেছে। শিবেশ রায় সিগারেটের ছাইটুকু টোকা দিয়ে ঝেড়ে ফেলে শেষ টান দিয়ে নেয়। তারপর প্রথম কথা বলে এতক্ষণ পর। তবে আসার কথা এই যে, আজকাল সাহিত্যিকদের কর্তব্যের প্রতি দৃষ্টি পড়েছে। কলমে কালি যখন আছে, লিখে যাই যা খুশি। এ স্বেচ্ছাচারিতার যুগ কেটে যাচ্ছে। এই তো সেদিন 31-এতে বেশ একটা ভালো আলোচনা হলো। ছোট গল্প লেখার কায়দা সম্বন্ধে একটি সুন্দর কথা বলেছেন আমাদের সাহিত্যিক মহারাজ। লেখার মস্ত একটা প্রয়োজনীয় কায়দা হচ্ছে অপ্রয়োজনীয় কথাগুলো ছেঁটে ফেলতে শেখা। অতি ঠিক কথা। আগাছা নিড়ান না দিলে ফুলচারার সৌন্দর্য আড়াল হয়ে যায় বাজে গাছের চাপে। আরও একজন ঘরে ঢোকে। রঞ্জন রায় ডাক দেয়, এই যে প্রফেসর, দূরে কেন? তোমার বউ তো এন্তারা লিখছে হে। এরকম ঘষতে ঘষতেই হাত পেকে যাবে। দেবব্রত লজ্জিত বোধ করে শকুন্তলা সম্বন্ধে এ ধরনের উক্তিতে। শকুন্তলা লেখার একজন উৎসাহী পাঠক সে। ব্যথিত হয় সে এতটা রূঢ় মন্তব্যে। সাহিত্যিকদের কফির আসর শেষ হয়। রাস্তায় নেমে পড়ে সবাই। প্রফেসর যায় না, কারো জন্য অপেক্ষা করছে। দেবব্রত ওঠে না, বসে বসে সিগারেট পোড়াচ্ছে। চোখের সামনে বিচিত্র মানুষের বিচিত্র বেশভূষা, হাসি ও চিন্তার রেখা আলতোভাবে ছুঁয়ে ছুঁয়ে যায় সিগারেটের ধোঁয়ার ভিতর দিয়ে। এও এক ধরনের রঙ্গমঞ্চ। হালকা সবুজ রঙের দেওয়ালে দেওয়ালে সুন্দর ছবি আঁকা, শাখায় শাখায় কুজরানত বিহঙ্গ বিহঙ্গী। ঘরভর্তি সাজানো চকচকে চেয়ার টেবিল, উদ্দীপনা মানুষের এস্ত ছুটোছুটি। নতুন আরেকটি দল এসে দখল করেছে সাহিত্যিকদের পরিত্যক্ত চেয়ারগুলি। উগ্র এসেন্সের গন্ধ। একটা মোহময় রেশ বিস্তার করছে দেবব্রতর চিন্তামগ্ন মনে। সাহিত্যিকদের কথাই ভাবছে সে। বয়সে শূন্য পেয়ালা সরিয়ে নিয়ে যায়। চমক ভাঙে দেবব্রতর। এবার উঠতে হয়। প্রফেসরও বেরিয়ে আসে একসঙ্গে। নমস্কার, কাল কিন্তু আপনার বাড়িতে যাচ্ছি। একটা লেখা দেবার কথা আছে এবারের সংখ্যায়। ঠিকানাটা আবার একটু মিলিয়ে নেয়।
পরের দিন ঠিকানাটা পকেটে নিয়ে বের হয় শকুন্তলা লেখা আনতে। ঘুরতে ঘুরতে সরু একটা আবছা অন্ধকার গলির ভিতর এসে পড়ে। এই রাস্তায় কি? রোয়াকে বসা একটি লোকের কাছে একটু খোঁজ নেয়। এই গলি। দেবব্রত এগিয়ে চলে। একটু অসতর্ক হয়ে হাঁটলেই গায়ের জামাটার ছোঁয়া লেগে যায় দুপাশের বাড়ির দেওয়ালে। অসাবধানী পানির পিকের দাগে নানা আকারের চিত্র আঁকা দেওয়ালে দেওয়ালে। কোথাও বা সর্দি বসা পাকা পাকা কফ লেগে আছে। দেবব্রত চোখ বুলিয়ে চলে বাড়ির নম্বরগুলিতে। মনটা বেশ কিছু দমে গিয়েছে এরই মধ্যে। এই গলিতে শকুন্তলা দেবীর আস্তানা। একটা বহু পুরনো আমলের স্যাঁতস্যাঁতে বাড়ির সম্মুখে রেখে হঠাৎ থেমে গিয়েছে অপরিসর গলিটা। দেবব্রতকেও থামতে হয় অগত্যা। চোখের সামনেই জলজল করছে নম্বরটা 8/7B। এই বাড়িতেই থাকেন শকুন্তলা দেবী, নবীনা লেখিকা। শকুন্তলাকে দেখেনি সে, চেহারাটা দেখেনি, কিন্তু ভিতরটা দেখা হয়ে গিয়েছে। এত ঘনিষ্ঠভাবে পরিচিত মানুষ 10 বছরের পরিচয় হয় না। শ্রদ্ধা করে সে শকুন্তলা দেবীকে। ভিতর হতে দুয়ারের খিলটা খুলে যায়। মস্ত এক শব্দ করে একটি মেয়ে মানুষ বের হয়ে আসে। কতগুলি তরকারির খোসা আর কুচো চিংড়ির আঁশ এনে ঢেলে দিয়ে যায় গলির একধারে। ভিতরে ঢুকবার সময় লক্ষ্য করে দেবব্রতকে। কাকে চাই? শকুন্তলা দেবী থাকেন এ বাড়িতে? ওই দিকের বারান্দা ঘুরে সোজা চলে যান। নির্দেশ মতো সোজা চলে আসে সে। আবার একটা ভেজানো দুয়ারের সামনে এসে আটকে যায়। একটু ইতস্তত করে কড়া নাড়ে। বছর 7 একটি ফ্রক পরা মেয়ে বের হয়ে আসে। বাবা তো পড়াতে গেছেন, বসবেন কি একটু? শকুন্তলা দেবী আছেন? মা রান্না করছেন, আপনি ভিতরে এসে বসুন। ভিতরে ঢুকে একেবারে দমে যায় দেবব্রত। আধো অন্ধকার ঘরখানার মাঝখান দিয়ে একটা প্রশস্ত পর্দা টানানো, পার্টিশনের কাজ করার উদ্দেশ্যে। আরেকদিকে 2খানা তত্ত্বপোষ জোড়া দেওয়া, তার উপর রাত্রের শয্যা গোছানো রয়েছে। রং ওঠা একটা পুরু সুজনি দিয়ে ঢাকা। স্তূপাকৃতি বালিশের বিপুল উচ্চতা বড় বেশি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যেন এ বাড়ির জনসংখ্যা। একপাশে একটি নবজাত শিশুর শয্যা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিশ কাঁথা ওয়াইল ক্লথ, দেওয়ালে টানানো অসংখ্য দেবদেবীর আর গুরুদেবের ছবি। উপরে জানালার তাকে তাকে বই খাতাপত্র, পুরনো পত্রিকার পাঁজা। মেয়েটি ঘুরে আসে। ও কি, আপনি দাঁড়িয়ে আছেন? বসুন না লক্ষ্মীটি, মা এক্ষুনি আসবেন, পত্রিকা এনে দেব। ছোট্ট মেয়েটির কথার আপন করা সুরে অনেকখানি হালকা হয়ে যায় মন। দেবব্রত তাকিয়ে দেখে অপরিমিত যত্নে বেড়ে ওঠা কৃষ্ণ একটি ছোট্ট মেয়ে, কিন্তু সুস্থ একটি প্রাণ রয়েছে উজ্জ্বল চোখ দুটিতে। পর্দার ওপাশের প্রতিটি কথাই স্পষ্ট শোনা যায় এপাশে। আধবয়সী মহিলাদের পরচর্চা, খানিকটা কুৎসা। ওপাশ হতে ডাক আসে, খুকি, যাই ঠাকুমা। মেয়ে ছুটে চলে যায়। দেবব্রত অগত্যা পড়া পত্রিকানাতেই চোখ বুলাতে থাকে, কিন্তু পর্দার আড়ালের কর্কশ কথাগুলোই কানে এসে ঘা মারতে থাকে বারে বারে। মেয়েটাকে একটু ধর দেখি, চালগুলো ঝেড়ে নি। পার্শ্বস্থিতা আত্মীয়র নিকট মনের কিছু তিক্ততাও ঝেড়ে ফেলে চাল ঝাড়ার সঙ্গে সঙ্গে। আগের মতো কি আর ঝাড়তে পারি? কিন্তু কি করব, রেশনের চাল, একে তো কাঁকড়, তার উপরে 5 মিশালি। সমবেদনা জানায় পার্শ্ববর্তিনী। তোমার কি আর এখনো সংসারের কাজকর্ম করার বয়স আছে? এখন পুজো সন্ধ্যা নিয়ে দিন কাটাবার সময়। অমন ভাগ্যি কি না, এখন মরতে পারলেই একমাত্র শান্তি। অদৃষ্টকে বারে বারে ধিক্কার জানাই।
পর্দা ঠেলে ঘরে ঢোকে শকুন্তলা। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, লজ্জিত সুরে বলে সে। কিন্তু লেখাটা তো টুকে রাখতে পারিনি, আপনি বরং একটু দেখে যান, কষ্ট করে এলেন যখন। শকুন্তলা জানালার উপরে তাক হতে এক পাজা পুরনো রংধরা খাতা টেনে নামিয়ে এক মনে খুঁজতে থাকে সদ্য লেখা গল্পটি। দেবব্রতর চোখ পড়ে একবার শকুন্তলার হাতের দিকে। সবেমাত্র মশলা পিষে এলো, তারই চিহ্ন হলুদ রংধরা হাত দুখানায়। পর্দার ওপাশে শিশুকণ্ঠের কান্না শুরু হয়। কান্নাটা ক্রমেই চিৎকারে পরিণত হতে থাকে। মনে হয় যেন এই বুঝি লঙ্ঘস ছিঁড়ে যাবে। মৃদু ঐধর্যের সাথে নিচু গলায় বলে শকুন্তলা, পুড়িয়েই ফেলল নাকি ওরা উনুন ধরাতে? ওদিকে পদ্মার ওপাশ হতে চাপা গলায় কড়া ঝাঁজ এসে ধাক্কা খায় পদ্মার গায়ে। ডাক না তোর মাকে, মেয়েটা চেঁচিয়ে গলা ফেটে মরছে, কানেও কি যায় না? ছেলেপুলের মায়ের কি আর দিনরাত কলম নিয়ে বসে থাকলে চলে? একটু স্বর নামিয়ে যেন স্থগিত করে মহিলাটি। বিদ্বান ছেলের বিদুষী বউ, যত জ্বালা হয়েছে আমার। নিচু গলায় বলা হলেও সবটুকু কথাই শোনা যায় পদ্মার এপাশেও। একটা থমথমে চাপা শ্লেষে ভরে থাকে কোটাখানা। দেবব্রত নিমিষের জন্য একটু তাকায় শকুন্তলার দিকে। একটা লজ্জার কালিমায় ছায়াচ্ছন্ন করে ফেলেছে মুখখানা। একটু অপ্রস্তুতের মতো বলে ফেলে সে, আমি না হয় আরেকদিন এসে নিয়ে যাব। এই তো পেয়েছি, আপনাকে কষ্ট করে পড়তে হবে, এখানে ওখানে ছড়ানো রয়েছে লেখাটা। খাতাখানা এগিয়ে দিয়ে চলে যায় সে। শিশুর কান্না তবু থামে না। আবার সেই একই ঝাঁঝালো কণ্ঠস্বর, বাবা, মেয়ের কান্নায় তো আর পারি না। এক মেয়ে জন্মেছে, তার রোগ ছাড়ছে না, আর রোগ ছাড়বেই বা কি করে? এমন স্যাঁতস্যাঁতে বাড়িতে ভালো মানুষেরও রোগ ধরে যায়, রোগের বংশও নেই। দেবব্রত খাতাখানায় মন দেয়। 5 বছর আগেকার পাঠ্যব্যবস্থার প্রথম কয়েক পৃষ্ঠা, রোমান ইতিহাসের ক্লাস নোট, কৃতদাস বিদ্রোহ, জুলিয়াস সিজারের হত্যা। তারপরে নতুন লিখতে শেখা বড় বড় অক্ষরে প্রথম পাঠ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সবশেষে শুরু হয় গল্পের আরম্ভ। ময়দানের দিকে এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের মিছিল। দেবব্রত মন গুছিয়ে আনে গল্পে, বেশ বড় গল্প। চা কাকু? ছোট্ট মেয়েটি চায়ের পেয়ালা রেখে যায় চৌকির উপরে। মিষ্টি হাসির অজস্রতা কচি চোখে, যেন একটি সোনালি রোদের রেখা জোর করে ঢুকে পড়েছে এ আবদ্ধ ঘরে। ওপাশে আবার অদৃষ্টকে কষাঘাত শুরু হয়ে যায়। ডাল বুঝি পোড়া লাগলো, কি যে আমার বরাত! তোর মা বুঝি গেছে কলতলায় মেয়ের কাঁথা কাচতে, ডাক দেখু কি। সঙ্গে সঙ্গে এক ঝলক পোড়া গন্ধ উড়ে আসে। কাঁথা কাচতে একটু পরে গেলে চলে না? পার্শ্ববর্তিনী মৃদু মন্তব্য। না গিয়েই বা করবে কি? একটু বেলা হতে না হতেই যা ভিড় লেগে যায় কলতলায়। এক বাড়িতে 7 ভাড়াটে, একখানা ঘর মাত্র, 40 টাকা ভাড়া। এই তো এরা সব গেল খেয়ে। এই ঘরটুকু ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে বসাবে আমার রান্না, তারপর রাত্রে আবার এরই উপরে বিছানা পড়বে। একটুকু ঘরে মানুষ তো আর কম নয়, হারানের ছেলেরাও তো এখানে থেকেই পড়ে। তোমার তো তবু বই রান্নাটুকু করে দেয়। পার্শ্ববর্তিনীর মনের জমানো খেদ বের হয়ে পড়ে হঠাৎ। কিন্তু গৃহস্বামিনী খুশি হয় না তার কথায়। অপ্রসন্ন সুরে বলে, আমি তো বলি বউকে, তোমার লেখাপড়ার ব্যাঘাত হয়, আমার আতপ চালটুকু আমি ফুটিয়ে নেব। আমরা মূর্খ মানুষ, আমাদের তো আর সময়ের মূল্য নেই তাদের মতো। বিদ্বেষ চুয়ান প্রতিটি উচ্চারণে ধরা পড়ে অনুচ্চারিত বহু অনুযোগ। দেবব্রত কানা ভাঙা চায়ের পেয়ালায় চুমুক দেয় সন্তর্পণে। ভিতর হতে আবার ডাক শোনা যায়, খুকি,
তোর কাকার আসনটা পেতে দিয়ে যা। এইমাত্র স্নান করে আসা অল্প বয়সের এক ভদ্রলোক একবার পর্দা সরিয়ে একটু দেখে যায় আগন্তুককে। একটা অত্তভরা হাসির কণা চোখের কোণায়। ওদিকে তদারক শুরু হয় ভিতরে। কিরে শুকু, চচ্চড়ি কেমন হয়েছে? দেখে তো তেমন ভালো মনে হচ্ছে না। ভালো আর হইবে কি করে, রান্নায় কি আর মন থাকে? তরকারিনীকে ডাক দে। ও খুকি, তোর মাকে বল আর চচ্চড়ি ভাত নিয়ে আসতে। ভাত নিয়ে প্রবেশ করে বধূ। শাড়ির মৃদু শব্দ একটু। কি বৌদি, গল্প লিখতে গিয়ে নিজেই আবার গল্পের নায়িকা হয়ে পড়ো না যেন। বিষজড়া রসিকতা। দেবর সম্পর্ক যখন, রহস্য করবার অধিকার তো আছে। অপরপক্ষ নিরুত্তর। পদ্মার এপাশের ভদ্রলোকের উপস্থিতিটাই হয়তো বিচ্ছে তাকে। অস্বস্তি বোধ করে দেবব্রত। গল্পটি পড়া শেষ হয়ে গিয়েছে। গল্পের বলিষ্ঠ ইঙ্গিতময় রেশটুকু বারে বারে হোঁচট খায় লেখিকার পদ্মার আড়ালে এ কুটিল ইঙ্গিতে। প্রফেসর সেন ঘরে ফেরে টিউশন ছেড়ে, হাতে একটি বাজারের থলি। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবব্রত। নমস্কার, অনেকক্ষণ যাবত এসেছেন। ঘামে ভিজে যাওয়া গায়ের শার্টটি অতি যত্নের সাথে খুলতে খুলতে বলে, আমার আবার কলেজের সময় হয়ে এলো, কিছু মনে করবেন না, আমি স্নানটা সেরে আসি। দড়িতে ঝুলানো একরাশ জামাকাপড়ের ভিতর হতে খুঁজে বের করে ধুতিখানা। আমিও এখন যাব। হাতের খাতাখানা দেখিয়ে বলে, এ গল্পটি রবীন্দ্রসংখ্যায় ছাপাতে চাই, আপনি নিশ্চয়ই পড়েছেন। মুখের কথা শেষ না হতেই উত্তর দেয় প্রফেসর, গল্প টল্প পড়ার ফুরসত আছে? খুকি তেলের বাটি দিয়ে যায়। মাথায় তেল ডলতে ডলতে বলে, এককালে ছিল সব সাহিত্যটাইত্যর উৎসাহ, এখন কলেজ আর টিউশন, আর আছে কালোবাজারে ছুটোছুটি। প্রফেসর চলে যায় স্নান সারতে। ও পাশে প্রফেসরের গলা শোনা যায়, ডাক্তার বাড়ি যাওয়ার আর সময় হলো না, দেখি রাত্রে যদি পারি। কিন্তু যত বেড়েছে, কফও আছে বুকে। শিশুর মায়ের উদ্বিগ্ন উত্তরটুকু কানে আসে। শকুন্তলা ঘরে ঢোকে। কোলের কাঁথায় জড়ানো রুগ্ন শিশুর চোখে জ্বরের ঘুম। ভালো করে লক্ষ্য করে দেবব্রত শকুন্তলার মুখের দিকে। গভীর বেদনার ছায়া চোখের গভীরে। মমতার ভিজে ওঠা মনটা কি চিন্তা করে বলে সে, খাতাখানি নিয়ে যাই, টুকে নেবার ব্যবস্থা আমি করব। এ ঐকান্তিকতার স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে চোখ দুটি। অসংখ্য ধন্যবাদ সে চোখে। একটু সংকোচের সাথে বলে, আমি একবার চোখ বুলিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, আমারই উচিত ছিল লেখাটা ঠিক করে রাখা, কিন্তু মেয়ের জ্বর হয়ে পড়ায় আর পেরে উঠিনি। দেবব্রত অপেক্ষা করে। বসে বসে নতমুখে দেখে সে ঘরের মেঝেটা। বহু স্থানে সিমেন্ট উঠে গিয়েছে। দেওয়াল হতে সর্বক্ষণের জন্য একটা ভাবসা গন্ধ বের হয়ে আসছে। আরেকটি ছেলে ঘরে ঢোকে। দেবব্রত চেনে তাকে, শকুন্তলার ভাই সুব্রত। কোনো ভূমিকা না করেই বলে সে, দিদি, তুমি যে কিছু টাকা দেবে বলেছিলে আমাদের, সেটা আজ পেলে উপকার হয়। এক মুহূর্তের জন্য ম্লান হয়ে যায় শকুন্তলার মুখখানা। অপরাধী সুরে বলে, টাকা তো দেব বলেছিলাম, ভেবেছিলাম গতবারের লেখাটা দিয়ে বুঝি কিছু টাকা পাবো, কিন্তু আমাদের মতো নতুন হাতের লেখা নাকি কাগজে ছাপানোটাই যথেষ্ট মূল্য দেওয়া। দেবব্রত তাকিয়ে দেখে আবার একটু লেখিকাকে। দুই হাতে দুগাছা শাকের চুড়ি, পরিধানে মিলের মোটা শাড়ি, আবরোহণহীন কানের দুই পাশে চূর্ণ কুন্তল। 10 টাকাও দিতে পারবে না? আমি ওদের আশা দিয়ে এসেছি, দিদির কাছে ঠিক পাবো, কথা যখন দিয়েছে সে। ব্যথিত সুরে বলে সুব্রত।
অরুণদা যে থাইসিস নিয়ে বেরিয়েছিলেন জেল থেকে, তোমাকে বলিনি কি ইমিডিয়েটলি তাকে স্যানিটোরিয়ামে পাঠানো দরকার চাঁদা তুলে? শকুন্তলার বিবর্ণ মৌনী মুখের দিকে তাকায় দেবব্রত। ভাষাহীন বেদনার নীরব আত্মনাদে বুঝি ছিঁড়ে পড়েছে কোমল আত্মা। মৃত্যুর মুখোমুখি দাঁড়ান একজন অদেখা কর্মীর প্রাণের মমতার আর স্নেহের ভাইয়ের আশাভঙ্গের ব্যথায় বিদীর্ণ দৃষ্টি। তবু 10টি টাকাও দেবার শক্তি নেই তার। অনুমান করে দেবব্রত হয়তো আরও কত বাকি টাকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা, দুধওয়ালা, হয়তোবা ধার দেওয়া বন্ধুরাও। সুব্রত চলে যায় ম্লান মুখে। দেবব্রত উঠে পড়ে। আবার সেই অপ্রশস্ত নোংরা গলি দিয়ে হাঁটতে হাঁটতে তন্ময় হয়ে ভাবে দেবব্রত, এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ?